আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যে ভিডিওটি করব সেটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের জিওগ্রাফির 185 নম্বর পেজের সলিউশন করে নেব আমরা। চলো করে নিই। পেজ নাম্বার 185। তাহলে কি বলছে বিভাগ কতে একের দাগে যে প্রশ্নগুলি আছে করে নিই। একের দাগের একে আছে হিমরেখা যে জলবায়ু অঞ্চলে সমুদ্রতলে অবস্থান করে। অপশন আছে ভূমধ্যসাগরীয়, মেরু, মরু, মৌসুমী। এখানে অ্যান্সার হবে মেরু। পরেরটা দেখি বায়ুর গতিপথের সঙ্গে শিব বালিয়াড়ি অবস্থান করে যে রূপে। শিব বালিয়াড়ি অবস্থান করে আমরা সবাই জানি সমান্তরাল ভাবে। পরেরটা জারণ প্রক্রিয়ায় শিলায় মরচে পড়ে বায়ুমণ্ডলের যে গ্যাসের উপস্থিতির দ্বারা সেটি হলো অক্সিজেন। এরপর যেটা আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাতের জন্য পরিচলন বৃষ্টিপাত ছাড়া অন্য যে পদ্ধতি কার্যকরী হয় বা কার্যকরী থাকে সেটি চারটি অপশন দেওয়া আছে। আমরা জানি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার যে উত্তর এবং দক্ষিণে উভয় স্থানে আমাদের আয়ন বায়ু বিরাজ করে। উত্তরে হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণে হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাই এখানে অপশনটা হবে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলন। পরেরটা করে নি আটাকামা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে যে সমুদ্র স্রোত। অ্যান্সার হবে হামবোল্ট স্রোত। শীতল হামবোল্ট স্রোত এখানে বিস্তার লাভ করেছে, প্রভাব বিস্তার করেছে কোন মরুভূমি সৃষ্টিতে? আটাকামা মরুভূমি সৃষ্টিতে। পরেরটা অমাবস্যা তিথিতে প্রবলতম ভরা কোটাল হয় নিচের কোন অবস্থানের জন্য? আমরা জানি ভরা কোটালে কি হয়, সূর্য, চাঁদ এবং পৃথিবী 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, অর্থাৎ সেটি হলো সিজিগি অবস্থান। পরেরটা প্লাস্টিকের পুরানো বোতলে গাছ লাগানো হলে তা বর্জ্য ব্যবস্থাপনার কোন নীতির অনুসরণ করাকে নির্দেশ করে? প্লাস্টিকের পুরানো বোতল, তাহলে সেটা আমার কাছে বর্জ্য। সেই পুরানো বোতলে কি করা হয়েছে? গাছ লাগানো হয়েছে, অর্থাৎ বর্জ্য পদার্থটাকে পুনরায় ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হবে পুনর্ব্যবহার। এরপর ভারতের কোন রাজ্যে গেলে ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবো? অ্যান্সার হবে গোয়া। এরপর ধুয়াধর জলপ্রপাত দেখা যায় যে নদীতে? অ্যান্সার হবে নর্মদা নদীতে। পরেরটা উত্তরপ্রদেশের লখনৌতে কোন শস্যের জাতীয় গবেষণাগার অবস্থিত? অ্যান্সার হবে আখ। এরপর কোনটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে সম্পর্কিত নয়? তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা। এখানে কোনটি সেখানে সম্পর্কযুক্ত নয়? আউটসোর্সিং, ই কমার্স, ইন্টারনেট, পণ্যসূচক। এখানে আমরা এর মধ্যে দেখছি পণ্যসূচক সম্পূর্ণ আলাদা জিনিস, তাহলে এটি সম্পর্কিত নয়। পরেরটা আদমশুমারি শব্দটি দুটি উর্দু শব্দ আদম ও শুমারি নিয়ে গঠিত। এর শুমারি শব্দের অর্থ গণনা, আদম শব্দের অর্থ কি? তাহলে আমরা কি আদমশুমারি যে অর্থ, আদমশুমারির অর্থ হচ্ছে জনগণনা, মানে মানুষকে সেখানে গণনা করা হয়, তাহলে এখানে আদম শব্দের অর্থ হবে মানুষ। পরেরটা উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর মিলিত হয়েছে কোথায়? উত্তরপ্রদেশের ঝাঁসিতে। পরেরটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি শীটের সূচক সংখ্যা কোনটি? আমরা জানি ডিগ্রি শীটে সূচক সংখ্যা হবে 73C। বিভাগ খতে চলে আসি। প্রথমে যেটা বলা হয়েছে এখানে শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। একে যেটা বলেছে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত বেশি হলে নদী বেশি ক্ষয় হয়। আমরা জানি পার্বত্য অঞ্চল কি হয়? পার্বত্য অঞ্চল খরস্রোতা অবস্থান দেখতে পাওয়া যায়, তাহলে বৃষ্টিপাত সেখানে যদি বেশি হয় আর নদীর বেগ যদি বেশি হয় তাহলে সেখানে বেশি পরিমাণে ক্ষয় করে
সুতরাং সেটা হবে শুদ্ধ। পরেরটা, বাকস্টুন্ড পাতলা বরফে ঢাকা থাকায় অভিযাত্রীদের পক্ষে বিপজ্জনক, এটাও হবে শুদ্ধ। এরপর, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ওজোন গ্যাস ধ্বংসের জন্য প্রধান দায়ী, এটা হবে অশুদ্ধ, অ্যান্সার হবে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। এরপর, থর মরুভূমি সৃষ্টির প্রধান কারণ বিন্ধ্য পর্বতের অবস্থান, আমরা জানি এখানে বিন্ধ্য পর্বতের অবস্থান হবে না, সুতরাং এটা হবে অশুদ্ধ, এখানে অ্যান্সার হবে আরাবল্লী পর্বত। পরেরটা, ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে ব্যাসল্ট শিলা থেকে রেগুর তৈরি হয়েছে, যা তুলো চাষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা বা কার্পাস মৃত্তিকা এগুলি তুলো চাষের পক্ষে আদর্শ, সুতরাং এটা হবে শুদ্ধ। এরপর, ভারতের মতো উন্নয়নশীল দেশে অধিকাংশ মানুষ গ্রাম থেকে শহরে চলে যায়, ফলত শহরাঞ্চলে নানান সমস্যা তৈরি হয়, শুদ্ধ। এরপর, উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানকে সব সময় তার নিজস্ব রঙের সাহায্যে প্রকাশ করা হয় না, সব সময় নিজস্ব রঙের দ্বারা প্রকাশ করা হয় না, সেখানে ছদ্ম রং ব্যবহার করা হয়, তাহলে এটা হবে অশুদ্ধ, আর অ্যান্সার হবে ছদ্ম রং। এরপর দেখে নি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? প্রথম, বছরের নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তার নাম কি? সমান বায়ুচাপযুক্ত অঞ্চল বলেছে, সুতরাং এটা হবে সমচাপ রেখা। পরেরটা দেখে নি, 30 ডিগ্রি উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 24 গ্রাম পার ঘন সেমি এবং চরম আর্দ্রতা 24 গ্রাম পার ঘন সেমি হলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত? এখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বের করতে হলে চরম আর্দ্রতা বাই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, ইন্টু 100, তাহলে এখানে চরম আর্দ্রতা কত আছে? 24 গ্রাম পার ঘন সেমি, বাই কি বলেছে? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, সেটাও 24 গ্রাম পার ঘন সেমি, ইন্টু 100, তাহলে 24 গ্রাম পার ঘন সেমি, 24 গ্রাম পার ঘন সেমি কেটে যাবে, এখানে কে পড়ে থাকবে? 100, তাহলে এখানে অ্যান্সার হবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হচ্ছে 100%। পরেরটা, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বৃষ্টিপাত হয় ড্যাশ পদ্ধতিতে, অ্যান্সার হবে শৈলোৎক্ষেপ। পরেরটা দেখে নি,
জাপানে পারদযুক্ত তরলের দ্বারা সৃষ্ট রোগ ড্যাশ নামে পরিচিত। আমরা জানি পারদযুক্ত হলে সেটা হবে মিনামাটা। এরপর ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ড্যাশ বায়ু, এটা হবে মৌসুমী বায়ু। এরপর যে নির্দিষ্ট পথ অনুসরণ করে জাহাজগুলি এক দেশের বন্দর থেকে অন্য দেশের বন্দরে যাতায়াত করে তার নাম ড্যাশ শিপিং লেন। এরপর ড্যাশ শহরে সর্বপ্রথম ভারতের তৈল রসায়ন শিল্প গড়ে ওঠে, অ্যান্সার হবে ট্রম্বে। এরপর যেগুলো রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। আবহবিকারজাত পদার্থের অভিকর্ষের টানে নিচে নামার পদ্ধতি ড্যাশ নামে পরিচিত, পুঞ্জিত ক্ষয়। এরপর কোনো এক দিনে 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই দিনের উষ্ণতার প্রসর কত, অর্থাৎ ওই দিনের উষ্ণতার পার্থক্য কত। তাহলে আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ করি উষ্ণতার প্রসর পেয়ে যাব। তাহলে এখানে দেখো 42 ডিগ্রি 42 ডিগ্রি আর এখানে আছে 25 ডিগ্রি। তাহলে আমরা যদি বিয়োগ করি 17 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে উষ্ণতার প্রসর হচ্ছে 17 ডিগ্রি। এরপর কোন মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, কিউমুলোনিম্বাস। পরেরটা কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, আমরা জানি শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। তাহলে এখানে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু। এরপর বর্জ্য পৃথকীকরণ পদ্ধতিতে জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে সংগ্রহ করা হয়, জৈব ভঙ্গুর যেগুলি পচনশীল, অ্যান্সার হবে সবুজ। পরেরটা ভারতের নবীনতম রাজ্যটির নাম কি, তেলেঙ্গানা। এরপর ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোন দ্বীপে অবস্থিত, ব্যারেন। ইমেল পুরো কথা কি, ইলেকট্রনিক মেল। এরপর চলে আসি স্তম্ভ মেলাও, বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। চিনুক তুষার ভক্ষক। গ্র্যান্ড ব্যাংক, আমরা জানি গ্র্যান্ড ব্যাংক হচ্ছে বৃহত্তম মগ্নচড়া। তিব্বত ব্রহ্মপুত্র। সার্ভে অফ ইন্ডিয়া SOI, এটি হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এরপর আমরা বিভাগ গ তে চলে আসি। 2 নম্বরের প্রশ্নগুলি। বারখান কাকে বলে, বারখান বলতে কি বুঝি, প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে একেবারে চন্দ্রকলার আকারে যেসব বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বলা হয় বারখান। বারখানের আকৃতি ঠিক এরম। এই বারখান একাধিক যখন অবস্থান করে, একাধিক বারখানের যে সম্মিলিত রূপ তাকে বলা হচ্ছে একলে। এই বারখানের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বারখান প্রকৃতপক্ষে তির্যক বালিয়াড়ির একটি রূপ
এগুলি সাধারণত চলমান বা ভ্রাম্যমান হয়। এর উচ্চতা 15 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ওজন কি? ওজন হলো একটি নীলাভ হালকা হালকা নীলাভ বর্ণের আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস, যার রাসায়নিক সংকেত হচ্ছে O3। গুরুত্ব: স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, যা হলো ওজোন স্তর বা প্রাকৃতিক সৌরপর্দা। আমরা জানি যে ওজোন স্তর পৃথিবীকে পর্দার ন্যায় বাঁচিয়ে রেখেছে, তাহলে প্রাকৃতিক সৌরপর্দা আখ্যা দেওয়া হয় এই ওজোন স্তরকে। পরের প্রশ্ন, ই বর্জ্য বলতে কি বোঝো? ইলেকট্রনিক বর্জ্য। সেই ইলেকট্রনিক বর্জ্য হচ্ছে বর্তমানে বিশ্বে নানান ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহৃত হয়, যেগুলি অব্যবহৃত বাতিল, যেগুলি দূষণ ছড়ায়, সেই সব পদার্থকে, সেই সব ইলেকট্রনিক্স পদার্থগুলিকে বলা হচ্ছে ই বর্জ্য। যেমন টিভি, কম্পিউটারের বিভিন্ন অংশ হতে পারে, যেগুলি অবশ্যই অব্যবহৃত। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বর্জ্যবস্তু সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস, পুনরায় তাকে ব্যবহার করার উপযোগী করে তোলা হয়, তাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি রয়েছে: বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, এটা যদি 3 নাম্বার দিই। 4 হচ্ছে বর্জ্যের প্রত্যাখ্যান। এই 4টি হচ্ছে 4R নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে শিশিরাঙ্ক বলতে কি বোঝো? যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%, সেই তাপমাত্রাকে বলা হয় কি? শিশিরাঙ্ক। এর প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা আছে, তোমরা দেখে নিও। শৈবাল সাগর বলতে কি বোঝো? সমুদ্রের মাঝখানে স্রোতহীন শান্ত শৈবাল বা আগাছাপূর্ণ যে অংশ অবস্থান করে, তাকে বলা হয় শৈবাল সাগর বা সার্গাস্য সমুদ্র। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। শৈবাল সাগরের জলের উষ্ণতা ও লবণতা স্বাভাবিকের তুলনায় বেশি হয়। শৈবাল সাগরের আকৃতি অনেকটা ডিম্বাকৃতি হয়। শৈবাল সাগরে জাহাজ চলাচলের পক্ষে কিন্তু উপযুক্ত নয়, অসুবিধা হয় জাহাজ চলাচল। পরের প্রশ্ন, ডেকান ট্র্যাপ কাকে বলে? ইংরেজি ডেকান শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত এবং সুইডিশ ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ। সংজ্ঞা: উপদ্বীপীয় মালভূমির বিস্তৃত স্থান জুড়ে ধাপযুক্ত যে ভূভাগ দেখা যায় তাকে বলা হয় ডেকান ট্র্যাপ। এর উৎপত্তি এবং কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো তৈরি করবে। পর্জল মৃত্তিকা কি? হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা এবং নীলগিরি পার্বত্য অঞ্চলে আমরা পর্জল মৃত্তিকা দেখি। মূলত পার্বত্য এলাকায় এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। জৈব পদার্থের সঙ্গে বিভিন্ন ধরনের শিলার বিক্রিয়া ঘটে এই প্রকার মাটির সৃষ্টি হয়। কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। বাগিচা ফসল কি? অনুকূল ভৌগোলিক ও সুবিধাযুক্ত কোনো বৃহদায়তন খামারে সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে যে ফসলের চাষ করা হয় তাকে বলা হয় বাগিচা কৃষি। এই বাগিচা কৃষির মধ্যে উদাহরণ যদি দেওয়া যায়, চা, কফি, রবার, বিভিন্ন ধরনের মশলা, এগুলি হচ্ছে বাগিচা ফসল। পরের প্রশ্ন, ইন্টারনেট কি? ইন্টারনেট কি? পৃথিবীর সমস্ত মোডেমযুক্ত কম্পিউটার বা মোবাইলকে
টেলিফোন লাইনের সাহায্যে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যুক্ত করার ফলে যে নেটওয়ার্ক সৃষ্টি হয় তাকে ইন্টারনেট বা অন্তর্জাল বলা হয়। এই ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতির সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে সংবাদ, তথ্য, ছবি, চিঠিপত্র ইত্যাদি দ্রুত পাঠানো যায়। এটা তোমরা সবাই জানো। এই ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে পৃথিবীর যে কোনো তথ্য সংরক্ষিত থাকে এবং প্রয়োজন মতো সেই তথ্য পৃথিবীর যে কোনো স্থান থেকেই সেটা কিন্তু সংগ্রহ করা যায়। এরপর পিক্সেল কাকে বলে এটাও তোমাদের জানা। পিক্সেল কথাটির পুরো অর্থ হলো পিকচার এলিমেন্ট। সংজ্ঞা: উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক যার একটি নির্দিষ্ট মূল ও ঠিকানা যেমন অক্ষাংশ, দ্রাঘিমা প্রভৃতি থাকে তাকে পিক্সেল বলা হয়। এর প্রকৃতি কি? পিক্সেলের সংখ্যা বেশি হয় যদি, তাহলে তা উচ্চমানের হবে এবং পিক্সেল সংখ্যা কম হলে সেটি অপেক্ষাকৃত নিম্নমানের হয়। পরের প্রশ্ন হচ্ছে সমোন্নতি রেখা কাকে বলে? পার্বত্য অঞ্চলে সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সমোন্নতি রেখা। এই রেখা বরাবর জমি সমতল করে শস্যক্ষেত্র তৈরি করা হয়, জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, আর এই পদ্ধতিতে চাষ করলে ভূমিক্ষয় কম হয়, হ্রাস পায়। পরের প্রশ্ন আছে রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে তিনটি পার্থক্য। প্রথম আছে আকৃতি, উঁচু ঢিবির মতো শিলাস্তূপ, আর ড্রামলিনের আকৃতি কেমন? নৌকার মতো। 2 নাম্বার আছে কার্য, রসে মোতানে হিমবাহের ক্ষয়কার্য দ্বারা গড়ে ওঠে, আর ড্রামলিন হচ্ছে জল দ্বারা ও হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা গড়ে ওঠে। বৈশিষ্ট্য: রসে মতানের প্রতিবাদ অংশ মসৃণ ও মৃদু ঢালু, অনুবাদ অংশ অমসৃণ খাড়া ঢালু। ড্রামলিনের প্রতিবাদ অংশ অমসৃণ ও খাড়া ঢালু, আর অনুবাদ অংশ মৃদু ঢালু। রসে মতানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে আমাদের ড্রামলিন। এরপর নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির 3টি কারণ সুন্দর করে দেওয়া আছে। তীব্র তাপপ্রাপ্তি, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সারা বছর 90 ডিগ্রি কোণে অবস্থান করে, সুতরাং সেখানে তীব্র তাপপ্রাপ্তি হবে। বায়ু হালকা, বায়ুর ঊর্ধ্বগমন লক্ষ্য করা যাবে। বাণিজ্য বায়ুর মিলন, আমরা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলি, তাই এখানে বাণিজ্য বায়ুর মিলন বলেছে, যেখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। বর্জ্য ব্যবস্থাপনার 3টি বৈশিষ্ট্য। এর আগেই বললাম, একটু আগেই, যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বুঝি। 3টি বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখা, রোগের প্রকোপ কমানো, সম্পদ পুনরুদ্ধার, সুন্দরভাবে এখানে আলোচনা করা আছে। এরপর পরিবেশের উপর প্লাস্টিকের 3টি প্রভাব। পরিত্যক্ত প্লাস্টিকজাত নানান দ্রব্য দীর্ঘকাল কি হয়, সেইভাবেই মাটিতে পড়ে থেকে যায়, ফলে কি হয়, মৃত্তিকার দূষণ ঘটায়। ফলে কি হবে, জল, মাটি, বায়ু একসঙ্গে দূষণ ঘটছে, তাকে বলা হচ্ছে প্লাস্টিক দূষণ। 3টি এর প্রভাব দেওয়া আছে। এখানে তোমাদের বলেছে পরিবেশের উপর প্লাস্টিকের 3টি প্রভাব লেখো। আমি এখানে 5টা দিয়ে দিয়েছি। তোমাদের যদি বলে যে শুধু প্লাস্টিকের প্রভাব লেখো, তখন তোমরা 5টাই লিখতে পারবে। যদি 3টে বলে, এখানে তোমার পছন্দ মতো 3টে করে নিও। পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি, 3টি কারণ লেখো। স্বল্প দৈর্ঘ্যের নদী, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে বেশিরভাগ নদী দৈর্ঘ্য ও প্রস্থ তুলনামূলকভাবে কম, ফলে এদের জলে কি হয়, পলির পরিমাণও কম থাকে। নর্মদা ও তাপ্তি নদী তুলনামূলকভাবে দৈর্ঘ্যে বড় হলেও কঠিন শিলার উপর প্রবাহিত হওয়ায় কম পলি বহন করে। কম সংখ্যক উপনদীর সংখ্যা খুবই কম, সেই জন্য
জল এবং পলির পরিমাণও কম হবে। স্রোতের তীব্রতা, এখানে দেখো এরও 3টি কারণ বলেছে, আমি কিন্তু এখানে 5টা দিয়ে দিয়েছি। যদি বলে 3টি লেখো, যে কোনো 3টি করে নিও। সমুদ্র তরঙ্গ, ক্ষয়ের মাত্রা, 5টি কারণ সুন্দরভাবে এখানে তৈরি করা রয়েছে। পরের প্রশ্ন, বস্ত্র শিল্পকে শিকড় আলগা শিল্প বলার 3টি কারণ। আমরা জানি যে কার্পাস হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, যতটা পরিমাণে আমরা কাঁচামাল প্রয়োগ করব ততটা পরিমাণে আমরা বস্ত্র উৎপাদিত হবে, ততটা পরিমাণ। বিশুদ্ধ কাঁচামাল, সমপরিমাণ ব্যয়, বিকেন্দ্রীভূত অবস্থা। 3টে পয়েন্ট সুন্দর করে করে নিও। এরপর হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার। আগে জানতে হবে উপগ্রহ চিত্র কাকে বলে। কৃত্রিম উপগ্রহে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সর দ্বারা পৃথিবীর স্থলভাগ, জলভাগ ও বায়ুমণ্ডলের যে চিত্র প্রস্তুত করা হয় তাকে বলা হয় উপগ্রহ চিত্র। এর ব্যবহার দেখো, আবহাওয়ার পূর্বাভাস, উপগ্রহ চিত্রের বর্তমানে আধুনিক ব্যবহার হলো আবহাওয়ার পূর্বাভাস আদান প্রদান করা। তাহলে এই পয়েন্টটা আবহাওয়ার পূর্বাভাস লেখা যেতে পারে। 2 নাম্বার হচ্ছে মানচিত্র তৈরি করতে, 3 নাম্বার হচ্ছে সম্পদ অনুসন্ধানে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি গুরুত্ব। প্রাকৃতিক উপাদানের সম্পর্কে জ্ঞান, জনবসতি, পরিবহন ও যোগাযোগ এবং সম্পদের বর্ণনা। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলি দেখে নিই। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপে চিত্রসহ বিবরণ দাও। প্রথম রয়েছে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন। এটি কেমন অঞ্চলে হয়? শুষ্ক, শুষ্কপ্রায় পার্বত্য অঞ্চলে। কি ধরনের আকৃতি হয়? আই আকৃতি। কেন আই আকৃতির হয়? কারণ এখানে পার্শ্বক্ষয় তেমন হয় না, শুধুমাত্র নিম্নক্ষয়ের জন্য আই আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে। শুষ্ক, শুষ্কপ্রায় পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে আই আকৃতির নদী উপত্যকা বা ক্যানিয়নের সৃষ্টি হয়। বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। শুষ্ক, শুষ্কপ্রায় জলবায়ু অঞ্চলে হয়, শুধুমাত্র নিম্নক্ষয় হয়, আই আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে। একটি উদাহরণ হলো কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এই দেখো শুধুমাত্র নিম্নক্ষয় হয়েছে। পরে হচ্ছে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে কি হয়? নিম্নক্ষয়ের সাথে সাথে পার্শ্বক্ষয়ও লক্ষ্য করা যায়। ফলে কি হয়? সংকীর্ণ ও গভীর একটি খাতে পরিণত হয়। ইংরেজি ভি আকৃতির হয়, যাকে বলা হচ্ছে গিরিখাত। দেখো, আর্দ্র জলবায়ু অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয় এবং নিম্নক্ষয়ের সাথে সাথে কি হয়? নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় কম হয়। একটি উদাহরণ হচ্ছে নেপালের কালী নদীর গিরিখাত। এই দেখো, শুধুমাত্র নিম্নক্ষয় হয়নি, নিম্নক্ষয়ের সাথে সাথে পার্শ্বক্ষয় হয়ে ভি আকৃতির ভূমিরূপে পরিণত হয়েছে। এরপর হচ্ছে জলপ্রপাত কাকে বলে। নদীতে কি হয়? বিভিন্ন জায়গায় কোমল শিলা ও কঠিন শিলার পরপর অবস্থান দেখা যায়। কোমল শিলা এবং কঠিন শিলা পরপর অবস্থানের ফলে কোমল শিলা বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়, কঠিন শিলা কোমল শিলার তুলনায় কম পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কি হয়? কঠিন শিলা সোজাভাবে দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়। কি হয়? কঠিন শিলা কোমল শিলার মধ্যে একটা ফাঁকের সৃষ্টি হয়। ফলে কি হয়? ওপর থেকে জল নিচে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়, যাকে বলা হচ্ছে জলপ্রপাত। এর 3টি ভাগ রয়েছে: র্যাপিডস, কাসকেড, ক্যাটারাক্ট। জলপ্রপাতের ঢাল কম হলে তাকে বলা হয় র্যাপিডস বা খরস্রোত। ছত্তিশগড়ের তিরথগড় জলপ্রপাত। কাসকেড, যখন কোনো জলপ্রপাতের জল
অজস্র ধারায় সিঁড়ির মতো ঢাল বেয়ে ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে তাকে বলা হয় কাসকেড। তোমরা সবাই জানো সুবর্ণরেখার জোনহা। ক্যাটারাক্ট, জলপ্রপাত যখন প্রবল বেগে ভয়ঙ্কর ভাবে ফুলে ফেপে ওঠে, উত্তাল জলরাশি নিয়ে গহরে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়, তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। উদাহরণ হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। এই দেখো কঠিন শিলা এবং কোমল শিলা পরপর অবস্থান দেখতে পাচ্ছি, এবং এই জলপ্রপাত যে ঝাঁপিয়ে পড়ছে এইখানে হাড়ির মতো যে গর্তের সৃষ্টি করে তাকে বলা হয় প্রপাতকূপ। এর আরেকটা নাম রয়েছে বা বলতে পারি প্লাঞ্জ পুল বা প্রপাতকূপ। তাহলে একটি শর্ট প্রশ্ন আমাদের জানা হয়ে গেল যে জলপ্রপাতের তলদেশে যে হাড়ির মতো গর্তের সৃষ্টি হয় তা কি নামে পরিচিত? প্রপাতকূপ বা প্লাঞ্জ পুল। এরপর আসছি মন্থকূপ বা পটহোল। উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে কি আসে? নুড়ি, বালি, কাঁকর, শিলাখণ্ড প্রভৃতি কি হয়? ঘুরতে ঘুরতে নদীর তলদেশে গিয়ে অগ্রসর হয় এবং ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদীর যে খাত রয়েছে সেই নদী খাতে কূপের মতো গর্তের সৃষ্টি করে, যাকে বলা হয় মন্থকূপ বা পটহোল। তিস্তা নদীর পার্বত্য প্রবাহে অনেক মন্থকূপ দেখা যায়। এইগুলো হচ্ছে পটহোল। এই যে গর্তগুলো একসাথে যখন অনেক ছোট বড় পটহোল দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় পটহোল কলোনি। পরের প্রশ্ন, চিত্রসহ ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের 5টি পার্থক্য। দেখো সুন্দর করে লেখা আছে বায়ুপ্রবাহের দিক, বায়ুর প্রকৃতি, আয়তন, গতিবেগ, স্থায়িত্ব, আবহাওয়া, প্রভাব। এখানে অনেকগুলি দেওয়া আছে, তোমরা যে কোনো 5টা করে নেবে, অবশ্যই বিষয় দেবে। পরের প্রশ্ন, চিত্রসহ বৈপরীত্য উত্তাপের 3টি কারণ ব্যাখ্যা করো। আমরা কি জানি প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পেতে দেখা যায়, যাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক নিয়ম। কিন্তু আবার অনেক সময় দেখা যায় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। সেই বৈপরীত্য উষ্ণতা বৃদ্ধির 3টি কারণ সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, তোমরা কিন্তু তৈরি করে নেবে, সাথে চিত্র অবশ্যই দেবে। এরপর যেটা রয়েছে চিত্রসহ জোয়ার ভাটা শ্রেণীবিভাগ করো। জোয়ার ভাটা সমুদ্র জলের যখন উত্তাল অবস্থা দেখতে পাওয়া যায়, সমুদ্র জলের যখন জলতলের উত্থান ঘটে তখন তাকে বলা হয় জোয়ার, এবং যখন জলতলের অবনমন ঘটে তখন তাকে বলে ভাটা। দেখো জোয়ার ভাটা শ্রেণীবিভাগে জোয়ারের সংগঠন স্থলের ভিত্তিতে জোয়ার 2 প্রকার, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। সেই মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সুন্দরভাবে বৈশিষ্ট্য সহকারে আলোচনা করা আছে। এছাড়া দেখো জোয়ারের প্রাবল্য অনুযায়ী জোয়ার 2 প্রকার, যেখানে ভরা এবং মরা জোয়ার দুটো জোয়ার সম্পর্কে আলোচনা করা আছে। আবার ভরা জোয়ারের 2টি ভাগ, একটি পূর্ণিমা তিথিতে একটি অমাবস্যা তিথিতে। পূর্ণিমা তিথির যে ভরা জোয়ার সেখানে দেখো চাঁদ, পৃথিবী, সূর্যের অবস্থান চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখানো আছে। আবার অমাবস্যা তিথিতে যে ভরা জোয়ারের যে অবস্থা, যেখানে পৃথিবী, চাঁদ, সূর্য, মাঝখানে চাঁদের অবস্থান দেখলাম অমাবস্যা তিথিতে এবং মাঝখানে পৃথিবীর অবস্থান দেখলাম পূর্ণিমা তিথিতে। সুন্দরভাবে চিত্র সহ তোমরা তৈরি করবে। মরা কোটালে আবার দেখছি কি এখানে সমকোণে অবস্থান, চাঁদ, পৃথিবী, সূর্য দেখো সমকোণ 90 ডিগ্রি কোণে অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সুন্দর করে চিত্র সহ এগুলো কিন্তু তৈরি করবে। এরপর দেখো
উত্তর থেকে দক্ষিণে হিমালয় শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর থেকে দক্ষিণে আমরা হিমালয়ের প্রস্থ বরাবর যে শ্রেণীবিভাগ সেটা করলে আমাদের হয়ে যাবে। দেখো উত্তর থেকে দক্ষিণে যদি যায়, দেখো টেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি ভাগ আমরা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগও পেয়েছি। তাহলে দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একই। তাহলে টেথিস, হিমাদ্রি, হিমাচল, শিবালিক এই 4টি সম্পর্কে সুন্দরভাবে এখানে আলোচনা করা রয়েছে। দেখো শিবালিক 4টি হিমালয় সম্পর্কে সুন্দরভাবে এখানে লেখা আছে। পরের প্রশ্ন, চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আমাদের বলে দিয়েছে প্রাকৃতিক পরিবেশ, সুতরাং আমরা এখানে কিন্তু অনুকূল ভৌগোলিক পরিবেশ বলেনি, শুধুমাত্র প্রাকৃতিক পোর্শনটা আলোচনা করব। তাহলে চা চাষের অনুকূল পরিবেশে আমরা সেখানকার জলবায়ু লিখতে পারি। উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়া, ভূপ্রকৃতি, সেখানকার মৃত্তিকা, ছায়া প্রদানকারী বৃক্ষ প্রভৃতি এই পয়েন্টগুলি দিলে আমাদের প্রাকৃতিক হয়ে যাবে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ। এখানে 7টা দেওয়া রয়েছে। কাঁচামাল সুন্দর করে যেসব কাঁচামালের অবস্থান, কয়লা, আকরিক, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জায়গার নাম এখানে লেখা রয়েছে। তারপরে জলের সহজলভ্যতা, পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, সুলভ শ্রমিকের প্রাচুর্য, উন্নত বাজার ও চাহিদা। 7টা রয়েছে, তোমাদের বলে দিয়েছে 5টি কারণ, তোমরা যে কোনো 5টি কারণ তৈরি করে নেবে। উদাহরণ সহ ভারতের শহর ও নগর গড়ে ওঠার 5টি কারণ আলোচনা করো। প্রথম হচ্ছে প্রাথমিক উৎপাদন, শিল্পকর্ম, এগুলি গেল অর্থনৈতিক দিক। রাজনৈতিক কারণে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম, বিভিন্ন সামরিক কাজকর্ম। সাংস্কৃতিক কারণে হচ্ছে বিনোদন ও পর্যটন। একাধিক কারণগুলির জন্য কি হয়, ভারতে শহর ও নগর গড়ে ওঠে। এরপর লাস্ট যেটা রয়েছে আমাদের ম্যাপ পয়েন্টিং। সিক্স 6.1-এ যেটা বলা রয়েছিল, আরব সাগরের প্রবাল গঠিত দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এই জায়গায় আমার অবস্থিত, আরব সাগরের প্রবাল গঠিত দ্বীপপুঞ্জ। 6.2-তে যেটা ছিল, ছোটনাগপুর মালভূমি, এই জায়গায় রয়েছে আমার ছোটনাগপুর মালভূমি। 6.3 কাবেরী নদী, এটা হচ্ছে আমার কাবেরী নদী। 6.4 কচ্ছের রণ, পশ্চিমের এখানে রয়েছে কচ্ছের রণ। 6.5 ভারতে পরিচলন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা জানি নিরক্ষরেখার আশেপাশে অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে পরিচলন বৃষ্টিপাত হয়। এখানে তোমার ভারতের বলেছে, আমরা এখানে মৌসিনরাম চিহ্নিত করেছি। 6.6 কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, এই জায়গাটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল। 6.7 জেরোফাইট উদ্ভিদযুক্ত অঞ্চল, মরু অঞ্চলটাকে চিহ্নিত করা হয়েছে। 6.8 কার্পাস গবেষণাগার, এখানে অবস্থিত কার্পাস গবেষণাগার। 6.9 ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। এরপর 6.10 লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে কলকাতা। আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 185 নম্বর পেজে সম্পূর্ণ সলিউশন করে নিলাম। আবার আসবো পর্ষদের বিভিন্ন সেট নিয়ে। থ্যাংক ইউ।